দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চলচ্চিত্র বিষয়ক প্রতি সপ্তাহের নিয়মিত আয়োজন বক্স অফিসে। সঙ্গে রয়েছে আমি সাদিয়া ন্যান্সি। দর্শক দীর্ঘ বিরতির পর আবারও ঢালিউডে ফিরেছেন ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। দুর্গাপূজা উপলক্ষে গত 30শে সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ইশাখা। ঐতিহাসিক কাহিনী নির্ভর চলচ্চিত্রটির মূল পরিকল্পনা ডক্টর মাহফুজুর রহমানের। ডায়াল রহমানের পরিচালনায় চিত্রনায়ক ডিএ তায়েবকে দেখা যাচ্ছে ইশাখার চরিত্রে। সিনেমাটির প্রযোজনা করেছেন এসজি প্রোডাকশন। আর এ সিনেমায় ডিএ তায়েব ও অপু বিশ্বাস ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অমিত হাসান, ডন, রেবেকা, আনহাস তামান্না সহ আরও অনেকে। যুদ্ধে আমরা একসঙ্গে পার করেছি। মোগল বাহিনী যতবারই দেশের উপর আক্রমণ চালাবে ততবারই আমার তরবারির শান গর্জে উঠবে। হে আল্লাহ, তুমি মহান। মোবারকবাদ হুজুর, আমরা যুদ্ধে জয়লাভ করেছি। মোগল শাসনামলে সরাইলের জমিদার ও ভাটি অঞ্চলের শাসক ও 12 ভূঁইয়া তথা প্রভাবশালী 12 জন জমিদারের প্রধান ছিলেন ইশাখা। তিনি বাংলায় স্বাধীনভাবে জমিদারি স্থাপন করেন। এরপর তৎকালীন মোগল সম্রাট আকবরকে খাজনা বা কর দিতে অস্বীকৃতি জানান। পরে সেটা নিয়ে একের পর এক সংঘর্ষ বাধে। সেই ঐতিহাসিক ঘটনা প্রবাহ নিয়ে নির্মিত হয়েছে ইশাখা। জোর করে কখনো ক্ষমতা অর্জন করা যায় না। ইতিহাস নির্ভর ছবিটিতে সোনামণি চরিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস। গল্প প্রসঙ্গে বলেন, গতানুগতিকতার বাইরে গিয়ে তৈরি হয়েছে এই ছবির গল্প। আশা করছি দর্শক ছবিটি পছন্দ করবেন। ঢাকার অদূরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছবিটির বেশ কিছু দৃশ্য ও একটি গানের শুটিং করা হয়েছে। 2 দিনের সময় দিয়ে যাচ্ছি। এর মধ্যে যদি আপনারা সংশোধন না হন তাহলে রাজ্য থাকবে, রাজত্ব থাকবে না। আপনার শুভাকাঙ্ক্ষী ইশাখা। কুর্নিষ্কর মনানন্দে আশিস কর চিরদিন, বীর মাসে নদীওয়ালা ইশাখার জন্মদিন। ইশাখা আমার সঙ্গে বাহাদুরি দেখাচ্ছে। আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন নতুন দিনগুলো আপনার মনের মতো করে সাজাতে পারি। আলহামদুলিল্লাহ। তার আর কোনো ক্ষমা নেই। আমি নিজের হাতে তাকে শুলে চড়াবো। এই ফরমান আম্মিজানকে দিয়ে আসো। আল্লাহ, তুমি ইশাখাকে সহি সালামতে রাখো। সোনামাই আমাদের অনেক আদরের মেয়ে, তাকে তীরবিদ্ধ করা হয়েছে। ইশাখা জীবিত থাকা অবস্থায় বাংলায় আর কোনো যুদ্ধ মোগলরা করবে না। এই পুরো জাহানকে সুন্দরভাবে সাজাচ্ছি শুধু আপনার জন্য। আমার সুখ আনন্দ তো আপনারই মাঝে। আমি আপনার নাম অনুসারে এই বাংলার রাজধানী তৈরি করতে চাই, সোনাবই থেকে সোনারগাঁ। দর্শক আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতি সপ্তাহের বিভিন্ন বিনোদনের ঘটনাগুলো নিয়ে আমরা সাজানোর চেষ্টা করি। তবে এবারের আয়োজন কিছুটা ভিন্ন রাখার চেষ্টা করেছি। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন চিত্রনায়ক ডিএ তায়েব, যিনি ইশাখার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। আমরা সরাসরি চলে যাব তার কাছে। ভাইয়া কেমন আছেন? মাশাআল্লাহ, ভালো আছি। প্রথমেই আপনার ইশাখা চলচ্চিত্রটির জন্য আপনাকে অভিনন্দন জানাই, কারণ এই যে ঐতিহাসিক গল্প নির্ভর সিনেমা, এটা মনে হয় এখন এই ঘরানার সিনেমা খুব কম তৈরি হচ্ছে। এই ভাবনাটা আসলে কিভাবে আসলো যে এখন এত বেশি মানে কমার্শিয়াল ফিল্মের প্রতি মানুষ ঝোঁকে, কিংবা যদি বলি যে দর্শক কিংবা এখন তরুণ প্রজন্মের মানুষই কিন্তু সিনেমার দিকে বেশি ঝুঁকছে, সেই জায়গায় এই ঘরানার একটা ছবি ভাবনাটা কিভাবে তৈরি হলো? দেখুন, আমাদের
পাশের দেশ ভারতে কিন্তু ইতিহাস নিয়ে অনেক মুভি হচ্ছে এবং বড় বড় মুভি হচ্ছে, যেগুলো সাকসেসফুল হচ্ছে। আর এটা আমাদের নিজেদের একটা ইতিহাস, বাংলার ইতিহাস, বাংলার গৌরব। ইশাখা বাংলার সন্তান, তাকে প্যাট্রোনাইজ করা বা তাকে বারবার জনমানুষের কাছে নিয়ে আসা আমাদের দায়িত্ব। স্টুডেন্টরা অনেকেই যারা নতুন প্রজন্ম, তারা আসলে গা ভাসাচ্ছে কিন্তু বিদেশি মুভির দিকে। আর আমাদের যে নিজেদের অস্তিত্ব আছে সেটা আমরা তুলে ধরতে চাই না। আমার কাছে মনে হয়েছে ইশাখা আমাদের অস্তিত্ব, আমাদের স্বাধীনতা, আমাদের বীর, আমাদের অহংকার, তাকে নিয়ে একটা মুভি করা দরকার ছিল। এই জন্যে আমি এই মুভিতে সম্মত হয়েছি, চুক্তিবদ্ধ হয়েছিলাম মুভিটা করার জন্য। এবং ইশাখার চরিত্র পেয়ে আমি ধন্য মনে করছি নিজেকে, কারণ এত বড় একটা চরিত্র, এত বড় একটা ক্যারেক্টার আমি পেয়েছি, এটা আমার জন্য একটা অপরচুনিটি। এটা শুধু এখনই নয়, 100 বছর পরেও এটা থাকবে, আর্কাইভে থাকবে। এটা কারণ একটা ইতিহাস। আমি আবার বলছি যে এটা একটা গৌরব, বাঙালি জাতির গৌরব, বাংলার গৌরব। আচ্ছা, ইতিহাস নিয়ে যে কোনো কাজ করা অনেক বেশি প্রতিবন্ধকতা থাকে, জটিলতা থাকে, একটা চ্যালেঞ্জের বিষয়। এই ছবির কাজ যখন শুরু করেছেন তখন এই ধরনের জটিলতায় পড়তে হয়েছে, কিংবা প্রস্তুতির কথা যদি বলি, যে কোনো একটা ক্যারেক্টারে নিজেকে দাঁড় করানোর জন্য নিজেকে অনেকটা ঝালাই করে নিতে হয়, ওই ক্যারেক্টারের জন্য প্রস্তুত করতে হয়। প্রস্তুতির জায়গাটা আসলে কেমন ছিল, কতটা ছিল? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি শুধু বলতে চাই যে এটা ডিরেক্টরের রেসপন্সিবিলিটি থাকে, তারপরে আর্টিস্ট হিসাবে মিনিমাম একটা দায়িত্ব থেকে যায়। সেটা আমরা ক্যাপাবিলিটি এবং যাতে ইতিহাস নষ্ট না হয় এবং কেউ আঙুল না তুলতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা খেয়াল রেখেছি। আমি, অপু বিশ্বাস, আনহাতা মান্না, হাবিব খান, সুরুজ ভাই এবং রেবেকা আপু, অনেকেই যারা এটা অ্যাক্টিং করেছেন, তারা আসলে এটার মধ্যে স্টাডি করেছে, আমিও করেছি। আর আমার ক্যারেক্টারটা আমি মনে করেছি যে ইশাখা তো একজন যোদ্ধা ছিলেন, অত প্রেম প্রীতি ভালোবাসা মধ্যে সে ছিল বলে আমার মনে হয় না। তারপরে এখানে কিছুটা প্রেম দেখিয়েছে, ভালোবাসা দেখিয়েছে, যে এক পর্যায়ে প্রেম ভালোবাসার পরে বিয়েটা হয়। তো কিছু পাবলিক সেন্টিমেন্ট রাখা দরকার। এবং হিন্দু মুসলমান একটা ব্যাপার আছে, যে নায়িকা থাকে হিন্দু, আমি থাকি মুসলমান। আমার সাথে প্রথম একটা ক্ল্যাশ হয় প্রস্তাব দেওয়ার কারণে, তারপর আমার মেয়েটা পছন্দ করে বসে আমার বীরত্বের কারণে, পরে বিয়েও হয় আমার সাথে। একটা চমৎকার একটা গল্পের ভিতর আছে, কিন্তু ইতিহাসের বাইরে নয়। কিন্তু সেন্সর বোর্ড থেকে কি, মানে সবসময় আমরা দেখি যে সেন্সর বোর্ডে গেলে অনেক কাটছাট হয় সিনেমা, বা অনেক ক্ষেত্রে সেন্সর বোর্ডে আটকেও যায়। সেই ক্ষেত্রে যেহেতু ইতিহাসের উপর ভিত্তি করে, সেটা তো কিছু মনে হয় পরিবর্তন হয়েছে, সেই জায়গা থেকে কোনো জটিলতা ছিল নাকি? কিচ্ছু চেঞ্জ হয়নি। এই জন্য যে আমরা ওনারা ইতিহাসটা দেখেছে, পত্রিকা নিউজ দেখেছে, বিভিন্ন পত্রিকার দেখে মিলিয়ে দেখেছে যে কোথাও কোনো এম্বার্গো ছিল না, প্রতিবন্ধকতা না থাকার কারণে একদম আনকাট সেন্সরটা হয়েছে। দর্শক, সময় হলো একটি ছোট্ট বিরতি নেওয়ার। বিরতির পর ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সে পর্যন্ত সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আমরা আবারও আড্ডায় ফিরে যাই। তাই ভাই, যেটা বলছিলাম যে এই যে আপনার সিনেমা তো রিলিজ হয়ে গেছে, রিলিজ হওয়ার আগে বেশ কিছু প্রিমিয়ার শো চলেছে, এবং সেই জায়গায় আমি যদি ভুল না করি, চলচ্চিত্র সংশ্লিষ্ট এবং বোদ্ধা যারা আছেন অনেকেই আসলে উপস্থিত ছিলেন। সেই সিনেমাটির রেসপন্স আসলে তাদের কাছ থেকে ফিডব্যাক কেমন ছিল, এবং পরবর্তীতে রিলিজের পর সাধারণ মানুষের কাছ থেকে সাড়া কেমন পাচ্ছেন? এটা বলতে হবে যে আমাদের প্রথম দিন চিফ গেস্ট ছিলেন মাননীয় মন্ত্রী মহোদয়। উনি দুর্যোগ ও প্রাকৃতিক মন্ত্রী। উনি পুরো সিনেমাটা দেখেছেন, দেখে আমাদের এই 10 স্টুডিওতে ওনার কাছে খুব ভালো লেগেছে, এবং উনি বয়সী প্রশংসা করেছেন। এবং সেখানে কিছু প্রখ্যাত চলচ্চিত্রকার ছিলেন, যেমন দেলোয়ার জাহান জন্টু, তারপরে মুশফিক গুলজার ভাই, তারপরে ছিলেন বদিউল আলম খোকন, এবং আরও বড় বড় সোহানুর রহমান সোহান। ওনারা মুভিটা ওখানে দেখেছেন, দেখে ওনারাও স্টেটমেন্ট দিয়েছে যে একটা মুভি, একটা চমৎকার মুভি হয়েছে, একটা ইতিহাস তৈরি হয়েছে। পরবর্তী যখন মুভিটা রিলিজ হয়েছে, ওই দিনই ঠিক একটা ডিজাস্টার গেছে, সেটা আপনারা অনেকেই জানেন, যে আমাদের চলচ্চিত্রের এক শীর্ষ নায়ককে নিয়ে অনেক রকম ঘটনা ঘটে গেছে। তারপরেও আমি ভেবেছিলাম যে বোধহয় আমার মুভি নিয়ে আমি কোনো প্রতিবন্ধকতায় পড়ে যাব। তারপরে আল্লাহর মতো প্রতিবন্ধক পড়েনি, দর্শক দেখছে হলে হলে, এবং যাচ্ছে মানুষজন কন্টিনিউ, এবং আলোচনার মধ্যে আছে মুভিটা, এবং নেক্সট উইকের জন্য অনেক
হল বুক করে ফেলেছে। আচ্ছা, এই যে বলছিলেন দর্শকরা হলে যাচ্ছে, মুভিটা দেখছে, আপনি তো জানেন যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে একরকম কথা রয়েছে যে একটা খারাপ সময় দিয়ে মধ্য দিয়ে আসলে যাচ্ছিল। তো তারপরে বেশ এই ঈদ গেল 2 ঈদে বেশ ভালো কিছু সিনেমা এসছে। তা আপনি কি মনে করেন এই সিনেমাটা যেহেতু ঐতিহাসিক একটা গল্পের উপর নির্ভর করছে, সেখানে কমার্শিয়াল ছবির সাথে অবশ্যই এটা আসলে কোনো ধরনের প্রতিযোগিতা করতে এই সিনেমাটা আসলে কতটা প্রতিযোগিতা করতে পারবে, এবং হলে দর্শক ধরে রাখার যেই একটা প্রবণতা যে দর্শক যাবে হলে প্রশংসা শুনে যাবে, এই ব্যাপারটা আসলে কতটা হবে বলে মনে করছেন, প্রত্যাশাটা আসলে কেমন? এটা আমি কারোর সাথে প্রতিদ্বন্দ্বিতায় যাচ্ছি না, আমি আমার জায়গায় আছি। ইশাখার জায়গায় থাকবে, ইশাখা সবচেয়ে ঐতিহাসিকভাবে থাকবে। আমি বললাম যে 100 বছর পরেও আর্কাইভ থেকে ইতিহাস ইশাখা বের করে মানুষ দেখবে, এবং এটা চলতেই থাকবে অনবরত। এটার সাথে কোনো কম্পেয়ারে কেউ আসবে না। এটা ডিফারেন্ট ওয়েতে এগোচ্ছে ইশাখা চলতেই থাকবে। আচ্ছা, এই ছবির গানগুলো মনে হয় ইতিমধ্যে সাধারণ মানুষের মধ্যে কিছুটা আলোচনায় এসেছে, আলোচনা দুইটাই আপনি যেভাবে নেন বিষয়টাকে, কারণ একটা যে কোনো কাজ রিলিজ হওয়ার পর সেটা নিয়ে মানুষের আলোচনা এবং সমালোচনা দুটোই থাকে। এখন গানগুলো নিয়ে আসলে ফিডব্যাক কেমন পাচ্ছেন এবং কটা গান আসলে আচ্ছা, আছে? প্রথমত আমি বলতে চাই কোনো সমালোচনা নেই, একটি লাইনও গান নিয়ে কোনো বিষয় নেই, গান নিয়ে প্রশংসা আছে। আর আমার বলতে আরেকটা সুবিধা হচ্ছে যে ছেলের কণ্ঠে কোনো গান ছিল না, এখানে সব নায়িকার কণ্ঠে। এখানে আবার গান করেছে আমাদের এটিএন বাংলার 2জন কণ্ঠশিল্পী, সামিয়া জাহান, মারিয়া শেমু, এবং বাইরের একটা মেয়ে সিঙ্গার তামান্না হক। চমৎকার 3জনেই গান করেছে, গানগুলো অনেক সুন্দর, অনেক জনপ্রিয়তা পেয়েছে, হিউজ ভিউজ হচ্ছে। আর এই গানগুলো মানে যখন ভিজুয়াল আসছে, যখন নায়িকারা অ্যাক্টিং করছে, এটার সাথে অনেক সুন্দর হয়েছে। কটা গান আছে শুভ? 3টা গান আছে। 3টা গান আছে, তাহলে আমরা কি একটা গান দেখে আসতে পারি এই সিনেমার? হ্যাঁ, চলুন একটা গান দেখে আসি। দর্শক, আমরা আবার আড্ডায় ফিরবো, তবে আড্ডায় ফেরার আগে আমরা ইশাখা চলচ্চিত্রের একটি গান দেখে আসব। দর্শক, সময় হলো একটি ছোট্ট বিরতি নেওয়ার। বিরতির পর ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সে পর্যন্ত সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। এতক্ষণ আমরা গান দেখছিলাম, নিশ্চয়ই আপনারা উপভোগ করেছেন। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। আমরা আবার আড্ডায় ফিরে যাই। তাইব ভাই, গান তো খুব ভালো লাগলো, যদিও ছবিটা পুরোটা দেখার এখনও আমার দেখা হয়নি, আশা করি খুব শীঘ্রই দেখা হয়ে যাবে। তবে এই রেসপন্স নিয়ে কথা বলছিলাম, এই সাথে সাথে যেহেতু আমরা সারা কেমন রেসপন্স পেয়েছেন সেই জায়গাটা কথা বলছি, একটা বিষয় একটু জানতে চাই। সেটা হচ্ছে, যখন আমরা ট্রেলারটা রিলিজ পাই দেখি, তখন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাই যে এটা নিয়ে এক ধরনের একটা সমালোচনা ছিল, যে ক্যামেরার কাজ কিংবা কিছু অভিনয়ের কিছু সিকোয়েন্স, কিছু ডায়লগের জায়গায় কিংবা কস্টিউম, ওভারঅল সব কিছু নিয়ে একটা সমালোচনার জায়গা ছিল, যে আমরা যখন আগে যাত্রাপালার যেই দেখতাম গ্রামগঞ্জে, সেই রকম একটা সাদৃশ্য আপনার সিনেমার সাথে কোথাও একটা দর্শক খুঁজে পেয়েছেন। আপনি আপনার জায়গা থেকে, একদম ইশাখার জায়গা থেকে আপনি কি বলবেন, এই সমালোচনাটাকে আপনি কিভাবে নিয়ে? আচ্ছা, কিছু ট্রল তো হবেই, আর কিছু করোনা হয়, কিছু লোকজন যারা মন্তব্য করেন, যারা পড়াশোনা একদম করেন নাই। কারণ ইতিহাস যদি পড়ে থাকে তাহলে ইশাখাকে জানতে হবে, এবং তারা এটাও জানে না ইশাখা কে, এবং বাংলার ইতিহাস তাও জানে না, কারণ পড়ালেখার সাথে যোগাযোগ নেই। একটা মন্তব্য করে বসে খুব সহজে আজকাল করা যায়। আর একটি বিষয় যে যাত্রার সাথে তুলনা করেছে, কারণ যখন ওই আমলের পোশাকি ড্রেস পরে কোনো অভিনয় করতে চায়, ওরা যাত্রায় মনে করে, কারণ 700 বছর আগে তো ড্রেস ওইটাই ছিল, তখন তো কমপ্লিট স্যুট পরে ইশাখারা যুদ্ধ করতো না বা বেড়াতে যেত না, তখন ওই ড্রেসটা ছিল। ওই ড্রেসটা দেখলেই কিছু অশিক্ষিত লোকজন তারা যাত্রা মনে করে। তবে এটা যাত্রা আমাদের কালচার, যাত্রা আমাদেরই প্রতিচ্ছবি, ওই ঐতিহাসিক গল্পগুলো যাত্রাতে দেখায়, ওরা ওখানে সাদৃশ্য খুঁজে পেয়েছে। তাদের প্রতি আমি অনুরোধ করছি যে আপনারা লেখাপড়া করেন, বিদেশি মুভি ঘাটেন, যে ঐতিহাসিক মুভির ড্রেস আপ কী হয় এবং প্যাটার্নটা কী হয়, ডেলিভারি প্যাটার্ন, ডায়লগ ডেলিভারি আমাদের 700 বছর আগে ব্যাক করতে হয়েছে এই মুভিটা তৈরি করার জন্য। আচ্ছা, এইটার সাথে আরও একটা মজার, আমি এটাকে মজারই বলবো, যে ইশাখা চরিত্রটাকে বাংলার বাহুবলী, সেটাও মনে হয় মানে অনেকে কমেন্টস করেছে যে বাংলার বাহুবলী, সেটা কি আসলে পজিটিভ অর্থে করেছে অথবা নেগেটিভ অর্থে করেছে, আমি সেটা বলতে চাই না, কিন্তু একজন ইশাখার জায়গা থেকে এইটা বলতে বা শুনতে
আপনি কেমন বোধ আমার করেন? কাছে- আসলেই কি বাংলার বাহুবলী? আমরা কি আসলেই ওরকম কিছু ধরতে পারি? আমি এটা আলোচনা আমাকে কোশ্চেন করেছিল। আমি বলেছি বিএফএক্স এর কাজগুলো যে হয়েছে এটার মধ্যে বিএফএক্স এই কাজগুলো বাহুবলী মুভির চেতে কোনো অংশ কম নয়, এই কথাটা বলেছি। এটা অনেকে কেটে ছেটে নানানভাবে বলতেই পারে। এবং তারাও কিন্তু পরবর্তীতে এটা নিয়ে মানে ওই যে আমি বললাম মন্তব্যের নিচে লিখেছে, তখন হয়তো মজা করেই লিখেছেন যে আপনার বক্তব্যটা শুনেই হয়তো মজা করেই লিখেছেন যে বাংলার বাহুবলী। বিষয়টা কি ওরকম নাকি আপনার চরিত্রের জায়গা থেকে আপনি যখন ওই লেখাটা তারা বলে যে বাংলার বাহুবলী, আপনি আসলে আর্টিস্ট হিসেবে কতটা ভালো বোধ করেন কিংবা খারাপ বোধ করেন, মানে আপনার অনুভূতিটা আসলে আমি কি কিছুই হয়? বোধ করি না, কারণ মানুষের মুখ ধরে রাখা যাবে না। 5% লোক আছে যারা ওই যে বললাম যারা পড়াশোনা একেবারেই কম, নেশা পেশা করে, তারা এরকম মন্তব্য করে। 95% লোকের সাথে আমি যাব, কারণ মাস পিপল যারা মুভি দেখে, যারা মুভি বুদ্ধা, তারা কি বলেছে। আমি যাদের নাম বললাম, দিলওয়ার জাহান জন্টু, বদিউল আলম খোকন, মুশফিকুর রহমান গুলজার এবং রায়হান মুজিব এবং সোহানুর রহমান সোহান, ওনারা কি বলছেন। আচ্ছা, আপনার সাথে আপনার বিপরীতে তো অভিনয় করেছেন অপু বিশ্বাস, আর আপনার এই ছবি দিয়েই আপনি এফডিসিতে যেদিন ফার্স্ট প্রিমিয়ার ছিল মনে হয় সেদিন বলছিলেন যে অপু বিশ্বাসের একটা আবার ঘুরে দাঁড়ানোর জন্য একটা খুব ভালো কাজ হতে পারে এটা। সো আপনার এই যে আপনার বিপরীতে অপু বিশ্বাস অভিনয়ের মাধ্যমে ফিরে আসলো, তার অভিনয় কেমন ছিল, সব কিছু মিলে সে কতটা এফোর্ট আসলে এই ছবিতে দিয়েছে, তার অভিনয় নিয়ে কি বলবেন? দীর্ঘদিন সে খুব স্ট্রাগল করেছে, আপনারা জানেন, এটা দর্শকও জানে। যে আমার মনে হচ্ছে যে এই মুভি দ্বারা যে পরিমাণ প্রচার এবং যে সে একটা ইতিহাস তৈরি করে ফেলেছে, সে অ্যাক্টিংটা করে ফেলেছে, এই অ্যাক্টিং মানুষ এখন দেখতেই থাকবে। মানে প্রথমে হলে, তারপরে টেলিভিশনে, তার সামাজিক মাধ্যমে। এটা তার জন্য একটা আগের যে তার হাজব্যান্ড ছিল তার সাথে যে জুটি করে কাজ করতো, তারপরে এসে তার এটা আরেকটি টার্ন আউট, আমি বলবো যে একটা ঘুরে দাঁড়ানোর একটা শক্ত জায়গা তার জন্য আমার দৃষ্টিতে হয়েছে। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। শেষ দিকে একটু জানতে চাই দর্শকদের জন্য আসলে কিছু বলার আছে কিনা, ছোট্ট করে একটু দর্শকদের কোনো আহ্বান জানাবেন কিনা, কিংবা দর্শকদের জন্য কিছু বলবেন কিনা। দর্শক, আমি বলতে চাই যে আপনারা বিদেশি মুভি অনুকরণে যে মুভিগুলো হচ্ছে সেগুলো এনকারেজ করবেন না, কারণ এটা আপনাদের গল্প নয়, আপনাদের ইতিহাস না। যেটা বোম্বে যে ছবির থেকে এনে আমাদের দেশে ঢাকায় বানাচ্ছে, যেগুলো গত কয়েক বছর 10 বছর হয়ে গেল, সেটা দেখবেন না, কারণ ওটা আপনাদের নিজের নয়। নিজের দেশ, নিজের মানুষ, নিজের গল্প অসুন্দর হলে সেটা আপনাদের গল্প করুন, আপনাদের নির্ভর করা যে নিজস্ব গল্পগুলো এবং শিল্পগুলো, আমাদের কালচার, এগুলো তুলে ধরার চেষ্টা করুন এবং সেগুলোকে এনকারেজ করুন যাতে আমাদের গল্প নিয়ে মুভি তৈরি করা হয়। আসুন হলে ইশাখা দেখবেন। ইশাখা চলছে দেশের বিভিন্ন জায়গায় এবং যমুনা ব্লকবাস্টারে, আমরা কালকেও যাচ্ছি, আসুন দেখে দেবেন। ধন্যবাদ ভাইয়া, এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরাও চাই বাংলা সিনেমা আবার ঘুরে দাঁড়াক, সফলতা পাক, সেই প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন শেষ করছি এখানেই। দেখা হবে আগামী পর্বে, অন্য কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।